আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কিত যত প্রশ্ন আছে পরীক্ষায় আসার মতো সবগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি কিন্তু অনেক লম্বা হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে সংবিধান কি, সংবিধান কত প্রকার ও কী কী, সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। তো এই প্রশ্নটি আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি, সংবিধান হলো একটি রাষ্ট্রের দর্পণ বা প্রতিচ্ছবি। অন্যভাবে বলতে পারি, সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত এবং অলিখিত বিধিবিধানের সমষ্টি। অর্থাৎ উৎপত্তিগত অর্থে সংবিধান বলতে সর্বোচ্চ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আদেশ প্রতিষ্ঠা করাকে বোঝায় এবং সংবিধানের এই দ্বারাই মূলত সরকারের রূপ সংবিধান দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। সংবিধানের প্রকারভেদ, সংবিধানকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। প্রথমত লিখিত না অলিখিত, এর উপর ভিত্তি করে দুই প্রকার, যথাক্রমে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, এবং সংশোধনের উপর ভিত্তি করে, সংশোধন পদ্ধতির উপর ভিত্তি করে দুই প্রকার, যথাক্রমে এই সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এবার আসি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। এটা লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেটি বাংলাদেশে প্রচলিত আছে। রাষ্ট্র পরিচালনা, এই সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি, অনুচ্ছেদ 8 থেকে 25 পর্যন্তের মধ্যে বলা হয়েছে। মৌলিক অধিকারের সংরক্ষণ সম্পর্কে এই অনুচ্ছেদ 27 থেকে 44 নম্বরে বলা হয়েছে। সংসদীয় গণতন্ত্র, প্রজাতন্ত্র অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে। সংবিধানের প্রাধান্য অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি যে অপরাধ, এটা সংবিধানের অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে। এবং সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, 7-এর খ-তে বলেছে। ঠিক আছে, 7 নম্বরে সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু সংবিধানের প্রাধান্য, তারপরে এই যে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি কিন্তু অপরাধ, বাতিল করা অপরাধ, স্থগিতকরণ অপরাধ, এটা অনুচ্ছেদ 7-এ বলা আছে। এবং সংবিধানের মৌলিক যে বিধানাবলী, এগুলি সংশোধন অযোগ্য, সংশোধন করা যাবে না, এটা অনুচ্ছেদ 7-এর খ-তে বলা আছে। এছাড়াও এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অনুচ্ছেদ 65-তে বলা আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এবং জনগণের সার্বভৌমত্ব অবশ্যই 7-এ বলা আছে সংবিধানের প্রাধান্যের মধ্যে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, অনুচ্ছেদ এই 10-এ বলেছে। ন্যায়পাল পদ সৃষ্টি, অনুচ্ছেদ 77 নম্বরে বলেছে ন্যায়পাল পদ সৃষ্টি সম্পর্কে। এছাড়াও এই সংবিধান সম্পর্কিত আরও যে সমস্ত বিশেষ করে সংবিধানের বৈশিষ্ট্য, তার মধ্যে যদি লক্ষ্য করি তাহলে আরও যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, 122 নং অনুচ্ছেদে বলেছে। এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন প্রতিষ্ঠা, প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, এটা 117 নম্বর অনুচ্ছেদে বলেছে। সংবিধানের প্রাধান্য সম্পর্কে আরও যে বিষয়গুলি বলা আছে এই সংবিধানে, সেগুলি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যেমন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবং এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন ও অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্য হয়, তাহলে সেই অংশের যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হবে। তো এইভাবে আমরা এই সংবিধানের বৈশিষ্ট্য এবং সংবিধানের প্রকারভেদ উল্লেখ করতে পারি। পরবর্তী সংবিধান সম্পর্কিত একটি প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। ঠিক আছে, সংবিধানের প্রকারভেদ, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে সংবিধানের কি এবং প্রকারভেদ। এখন এই যে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য ব্যাখ্যা করো, এই অংশটুকু আলোচনা করব। লক্ষ্য করি, যদি আসে পরীক্ষাতে কীভাবে লিখবো, তাই না? সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ 7-এর খ-তে সন্নিবেশিতকরণের মাধ্যমে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়। ঠিক আছে, অযোগ্য করা হয় এই সংবিধানের মৌলিক বিধানাবলী, যেগুলি এই সংশোধন অযোগ্য বলে উল্লেখ করা হয় পঞ্চম সংশোধনীতে 7-এর খ-তে। এবং অনুচ্ছেদ 7-এর খ-তে বলা হয় সংবিধানের 142 নং অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা এবং প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ, নবম ভাগের বর্ণিত অনুচ্ছেদসমূহ যেমন এই যে, এবং তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ, বিশেষ করে একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সংবিধানের মৌলিক কাঠামো সমূহ, বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায়
সংশোধন অযোগ্য হবে, এগুলি অযোগ্য বলেছে। স্পষ্টত এই অনুচ্ছেদটি দ্বারা ব্যক্তভাবে বিশেষ করে সংবিধানের মৌলিক বিধানাবলী এবং অব্যক্তভাবে মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ বিধানাবলী সংশোধন অযোগ্য করা হয়। অর্থাৎ সংবিধানের কিছু কিছু বিষয় সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়। আরও রয়েছে, এই যে লক্ষ্য করি, অনুচ্ছেদ 7-এর খ অবলোকনে প্রতীয়মান হয় যে যেসব অনুচ্ছেদের সংশোধনের অযোগ্য ব্যক্ত করা হয় সেগুলো হলো এই যে সংবিধানের প্রথম ভাগের অন্তর্ভুক্ত 1 থেকে শুরু করে 7-এর খ পর্যন্ত যেগুলি আছে, 1, 2, 3, 4, 5, 6, এই যে 2-এর ক, 4-এর ক, তাই না, এবং দ্বিতীয় ভাগের 8 থেকে 25 অনুচ্ছেদ, তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত নবম ভাগ এবং ওই নবম ভাগ, তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত নবমের বিশেষ করে ক ভাগ পর্যন্ত, তৃতীয় ভাগের যে মৌলিক বিধানাবলী সেগুলি এবং নবমের ক ভাগ, এছাড়াও অনুচ্ছেদ 141-এর ক, খ এবং গতে বর্ণিত যে বিষয়গুলি আছে বিধানাবলীর সাপেক্ষে, এই যে 26 থেকে 44 পর্যন্ত, তাই না, এগুলি বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা সহ আরও যে বিষয়গুলি রয়েছে সেগুলি এই সংশোধনের বিধানাবলী সংশোধন অযোগ্য ঘোষণা করেছে। পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিসমূহ আছে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 15 বার এসেছে। তো এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ ব্যাখ্যা করা হলো। উত্তর এইভাবে লিখতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 2য় অধ্যায় অর্থাৎ 2য় ভাগের এই 8ম অনুচ্ছেদে থেকে শুরু করে 25তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে বর্ণিত রয়েছে। এখানে এই যে লক্ষ্য করি, বিশেষ করে এই 8ম অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই 4টি বিষয়কে রাষ্ট্রের স্তম্ভ এবং মৌলিক আদর্শ হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া আরও যে সমস্ত এই 4টি নীতিসহ 2য় ভাগে বর্ণিত আরও যে সমস্ত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ রয়েছে সেগুলো মূল নীতি হিসেবে গণ্য করা হয়। এখন এইটার ব্যাখ্যা নিম্নে দেয়া হলো। তো ব্যাখ্যাটা আমি একটু মনে রাখার জন্য এখানে না একটি ছন্দ রচনা করেছি, মনে রাখার কৌশল। এখানে যে অনুচ্ছেদ 8 থেকে শুরু করে 25 পর্যন্ত যে অনুচ্ছেদসমূহ রয়েছে এগুলি মনে রাখার জন্য আমি একটা ছোট্ট ছন্দ রচনা করেছি নিজের মতো করে। সেটা হচ্ছে যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসূয়নানি যা যা আ। আমি আবার বলছি, লক্ষ্য করি, যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসূয়নানি যা যা আ। এটা পরীক্ষার হলে লিখবো না, কিন্তু মনে রাখার জন্য। যেমন এখানে যাতে বোঝাচ্ছে, এই যে 8 নম্বরে তো বলা আছে মূলনীতিসমূহ, কিছুক্ষণ আগে বলেছি। এবার 9তে হচ্ছে অনুচ্ছেদ 9তে আছে জাতীয়তাবাদ, এই যে যাতে জাতীয়তাবাদ, সতে সমাজতন্ত্র, গতে গণতন্ত্র ও মানবাধিকার, তারপর ধতে হচ্ছে ধর্ম, এই নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, মাতে হচ্ছে মালিকানার নীতি, কৃতে হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি, গ্রাতে হচ্ছে এই মৌতে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রাতে হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, তার মেয়ে দ্বারা কিছু বোঝায়নি। তারপর অতে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, জতে হচ্ছে এই জনস্বাস্থ্য ও নৈতিকতা, সুতে হচ্ছে এই বিশেষ করে এই যে সুযোগের সমতা। এখানে 18নং অনুচ্ছেদে 2টা আছে অবশ্য, 18 এবং 18 ক। 18তম অনুচ্ছেদে বলেছে জনস্বাস্থ্য নৈতিকতা, আর 18 কতে বলেছে যে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষণ ও উন্নয়ন, এবং 19 নঙে বলেছে সুযোগের সমতা, যেটি এই যে সু দিয়ে বোঝানো হয়েছে। তার অতে অধিকার ও কর্তব্যরূপে কর্ম, তারপরে নাতে হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, নিতে হচ্ছে যে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ, যাতে 2টা যাতে হচ্ছে এই জাতীয় সংস্কৃতি, আবার যাতে হচ্ছে এই জাতীয় সংস্কৃতি, এবং 23-এর একটা খ আছে, তাই না, 23-এ বলেছে জাতীয় সংস্কৃতি, 23-এর খতে বলেছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা অনুযায়ী গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি, এটা 23-এর খতে বলেছে। তারপর আরেকটা যা আছে সেটা হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি, এবং সর্বশেষে আছে যা আতে বলেছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এটা এই যে যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসূয়নানি যা যা
এটা আমি অনুচ্ছেদগুলো মনে রাখার জন্য জাস্ট বলেছি। এখন পরীক্ষার হলে তো শুধু অনুচ্ছেদগুলো এইভাবে লিখলেই হবে না, এগুলোকে মনে রাখার জন্য আমি এটা উপস্থাপন করলাম। মূলত আমি যেটা পরীক্ষার হলে লিখব সেটা নিচ থেকে আবার আলোচনা করতেছি, এটা এক্সট্রা আমি আলোচনা করলাম। সেটি হচ্ছে অনুচ্ছেদ 8 আলোচনা অলরেডি করেছি, এবার 9 থেকে। 9 বলা হয়েছে জাতীয়তাবাদ। এখান থেকে মূলত লেখা শুরু। কিছুক্ষণ আগে কিন্তু 8 কীভাবে লিখতে হবে আমি দেখিয়েছিলাম। এবার জাতীয়তাবাদ এর ব্যাখ্যা কিভাবে লিখব? সংবিধানে এইভাবে বলা আছে, ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপরে আসি সমাজতন্ত্র। 10 নং অনুচ্ছেদে সমাজতন্ত্র সম্পর্কে বলা হয়েছে, মানুষের উপর মানুষের শোষণ হতে মুক্ত, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার লক্ষ্যে বা করার উদ্দেশ্যে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো রাষ্ট্রের লক্ষ্য। অর্থাৎ মানুষের উপর মানুষের শোষণ এবং মুক্ত থেকে রক্ষা করার জন্য, সাম্যবাদ সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই সমাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের লক্ষ্য। এবার গণতন্ত্রতে বলা হয়েছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র এবং যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর গ্রহণ নিশ্চিত করতে হবে। তো এইগুলি হচ্ছে এই গণতন্ত্র সম্পর্কিত তথ্যাবলী। পরবর্তী ব্যাখ্যা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তো এটা 12 নং অনুচ্ছেদে বলা আছে ধর্মনিরপেক্ষতা, তাই না? তো ধর্মনিরপেক্ষতার সম্পর্কে কি বলেছে লক্ষ্য করি। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সকল প্রকার সাম্প্রদায়িকতার অবসান, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক ধর্ম মর্যাদা না দেয়া, রাজনৈতিক উদ্দেশ্য ধর্মকে ব্যবহার না করা, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ও নিপীড়নের অবসান করা, এগুলি হচ্ছে এই বিশেষ করে ধর্মনিরপেক্ষতায় বলা আছে। আরও যে সমস্ত এই যে ধর্মনিরপেক্ষতা পর্যন্ত এইগুলি হচ্ছে মৌলিক মূল ভিত্তির মধ্যে 4টা মূল ভিত্তি, এটা প্রথমে বলা আছে। অন্যান্য মূল নীতিসমূহ যেগুলি রয়েছে তার মধ্যে অনুচ্ছেদ 13তে বলা আছে মালিকানার নীতি। মালিকানার নীতিতে বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্র 3 ধরনের মালিকানা, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানার ব্যবস্থা নিশ্চিত করবে। 3 ধরনের মালিকানা। এবং অনুচ্ছেদ 14তে বলা হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি। এইখানে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক এবং শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশগ্রহণকে, বিশেষ করে অংশসমূহকে সকল প্রকার শোষণ থেকে মুক্ত করা এবং রক্ষা করা। ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রের যে মৌলিক একটি দায়িত্ব সেটা হচ্ছে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে, জনগণের যে সমস্ত অনগ্রসর অংশসমূহ রয়েছে ওই সমস্ত সকল প্রকার তাদেরকে শোষণ থেকে রক্ষা করা। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, এটি অনুচ্ছেদ 15তে বলেছে। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের প্রয়োজনের যে সমস্ত মৌলিক উপকরণ রয়েছে সেগুলির ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব 16 নং অনুচ্ছেদে বলেছে। এখানে বলেছে গ্রামাঞ্চলের বিদ্যুতায়নের ব্যবস্থা করবে রাষ্ট্র করবে, তাই না? রাষ্ট্র কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ ঘটাবে। এবং এর পরবর্তী হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেক সময় বড় প্রশ্ন আসে। অনুচ্ছেদ 17তে বলেছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে। কি বলেছে? একই পদ্ধতির গণমুখী এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে বলছে সকল বালক বালিকাকে একটি সার্বজনীন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সকলকেই শিক্ষাদানের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করবে, সে কথা বলেছে। আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তী 18 নং অনুচ্ছেদে বলেছে জনস্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে। এখানে বলা হয়েছে রাষ্ট্র জনগণের পুষ্টিমান উন্নয়ন ও জনস্বাস্থ্য রক্ষায় চেষ্টা করবে এবং এই যে আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্য প্রয়োজনে, বিশেষ করে ব্যতীত মদ্যপান এবং মাদক জাতীয় যে সমস্ত পানীয় স্বাস্থ্যহানিকর
বিশেষ করে ভেষজের ব্যবহার রয়েছে সেগুলি নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এবং এখানে আরও বলা হয়েছে এই যে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের ক্ষেত্রেও রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যেটি জনস্বাস্থ্য নৈতিকতা এই অংশের মধ্যে বলা আছে। এবং অনুচ্ছেদ 19 যেটি বলেছে সেটি হচ্ছে সুযোগের সমতা। সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র, সচেষ্ট হবে নিশ্চিত করতে, এই কথা বলেছে। অনুচ্ছেদ 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম। অধিকার ও কর্তব্যরূপে কর্ম এখানে বলেছে যোগ্যতা ও কর্ম অনুযায়ী প্রত্যেক স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। এবং পরবর্তীতে এই যে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, যেটি 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধান ও আইন মান্য করা। নাগরিকদেরও কিছু কর্তব্য আছে, তাই না? তার কি কর্তব্য? সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা, তাই না? এগুলি হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের এই কর্তব্যগুলি রয়েছে, যেটি সংবিধানে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 22 নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে, এই কথা বলেছে। অনুচ্ছেদ 23 বলেছে জাতীয় সংস্কৃতি। জাতীয় ভাষা সাহিত্য শিল্প কলাসমূহের উন্নয়নের ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। এবং এইখানে 23 কতে আর একটা বিষয় বলা আছে, যে এটা এখানে উল্লেখ করি নাই, কিন্তু 23 কতে বলা আছে যে এই বিশেষ করে ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্পর্কে 23 কতে বলা আছে, সেটাও আমরা উল্লেখ করব তাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে। অনুচ্ছেদ 24 জাতীয় স্মৃতি নিদর্শন রক্ষা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্র জনগণের সংস্কৃতি ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। সবার শেষে 25 নং অনুচ্ছেদে বলেছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এই ক্ষেত্রে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার করে সাধারণ ও সুসম্পর্ক নিরস্ত্রীকরণের মাধ্যমে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের মাধ্যমে তাদেরকে সুসম্পর্ক তাদের সাথে বজায় রাখার চেষ্টা করা, এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করাও এই বিশেষ করে রাষ্ট্রের সংবিধানের উল্লেখ আছে। তো এই ছিল এই বিশেষ করে মূল ভিত্তিসমূহ, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি, তাই না? এবার আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আলোকে যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে যে বিষয়গুলি বলা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। বাংলাদেশ সংবিধানের আলোকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যাখ্যা করা হলো। যেমন অনুচ্ছেদ 17 বলা আছে, এই সংবিধানের অনুচ্ছেদ 17 বলা হয়েছে রাষ্ট্র জনগণের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করবে এবং যত দ্রুত সম্ভব আইনের দ্বারা নির্ধারিত পন্থায় কি কি করবে লক্ষ্য করি। কতে বলেছে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে, নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসার ঘটাবে, এগুলি বলেছে। এবং অবৈতনিক শিক্ষা সম্পর্কে যা বলা হয়েছে লক্ষ্য করি, সরকার জনগণকে বিনামূল্যে শিক্ষা প্রদান করবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভর্তি ও পড়াশোনার জন্য কোনো প্রকার অর্থ দিতে হয় না বা নিতে হবে না, সে কথা বলেছে। সরকার বই, উপবৃত্তি, বিশেষ করে মধ্যাহ্নভোজ মানে দুপুরের যে খাবার দেয়, তাই না, অন্যান্য সুবিধাসমূহ সকল শিশুকে স্কুলে যাতে যেতে পারে সেই ব্যবস্থা করবে এবং এই নীতি শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে অবৈতনিক শিক্ষার ক্ষেত্রে। এবার আসি এই বাংলাদেশের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন সম্পর্কে কি বলা হয়েছে লক্ষ্য করি। 2010 সালে সরকার প্রাথমিক শিক্ষা বিশেষ করে বাধ্যতামূলক আইন 2010 প্রণয়ন করেছে বাস্তবায়নের জন্য এবং প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং বিনামূল্যে করা হয়েছে। এছাড়াও সরকার মাধ্যমিক স্তর বিশেষ করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে থাকেন এবং 8ম শ্রেণী পর্যন্ত বিশেষ করে কিছু সরকারি স্কুলে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্য করা হয়েছে। এছাড়াও এই বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আরও যেটি বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক
একটি বয়সসীমা পর্যন্ত, যেমন নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সকল শিশুকে স্কুলে ভর্তি করা বাধ্যতামূলক। বাংলাদেশে সাধারণত এই 6 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। যে কোনো শিশু যাতে বিদ্যালয়ে যায় সে তা নিশ্চিত করার জন্য সরকার নীতিমালা গ্রহণ করে থাকেন, এবং অভিভাবকদের জন্যও এটি একটি আইনি বাধ্যতামূলক। তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে বাধ্য এবং বিদ্যালয়ে পাঠাবে বলে প্রত্যাশা করি। তো এইভাবে এই বাংলাদেশের আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বাধ্যতামূলক শিক্ষার বাস্তবায়ন কারা করবে, তাই না? আগে ছিল অবৈতনিক শিক্ষা, অবৈতনিক শিক্ষার বাস্তবায়ন, এটা বাধ্যতামূলক শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষার বাস্তবায়ন। কারা করবে বাস্তবায়ন লক্ষ্য করি। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে 2010 সালের আইনের মাধ্যমে, এবং গ্রামীণ ও দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, উপবৃত্তি এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, এবং এলাকাভিত্তিক স্কুল মনিটরিং ও উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। শিক্ষা আইন লঙ্ঘনকারীদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, এবং যদিও কঠোরভাবে বর্তমানে এটি প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ হবে। তো এছাড়াও বিশেষ করে বর্তমান সরকার যে সমস্ত বিধিসমূহ বা আমি বললাম সংবিধানের আলোচনা করেছি, কিন্তু এর পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো বর্তমান সরকার বাস্তবায়ন করার চেষ্টা করবে শিক্ষা সংক্রান্ত, সেগুলিও আমাদের পরীক্ষাতে উপস্থাপনের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি মূলত পরীক্ষায় কীভাবে লিখবো সেটাই আলোচনা করতেছি। বিভাগীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে মৌলিক অধিকার সমূহ। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার সমূহ কোন বিধিতে কি বলা আছে বা কোন অনুচ্ছেদে কি বলা আছে বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু বিগত পরীক্ষায় 21 বার এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তাই না? আচ্ছা, এটা মনে রাখার জন্য এই যে মনে রাখার কৌশল হিসেবে আমি ছোট্ট ছন্দ রচনা করেছি উপরে একটা, প্রত্যেকটা অনুচ্ছেদের প্রথম অক্ষর নিয়ে এই ছন্দটা রচনা করেছি। এটার জন্য আমার মুখস্থ করতে সুবিধা হয়েছিল। লক্ষ্য করি, আদর্শ বি আজি গ্রেস 20 শশচিপে ধসগ্রী মৌ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, আদর্শ বি আজি গ্রেস 20 শশচিপে ধসগ্রী মৌ। যেমন আতে হচ্ছে এখানে এই সংবিধানের 27 থেকে 44 পর্যন্ত এই অনুচ্ছেদে বলা আছে মৌলিক অধিকার সমূহ সম্পর্কে। আতে হচ্ছে এই 27 নং অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। তারপর ধতে হচ্ছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, 28 নং অনুচ্ছেদে বলা আছে। এরপরে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, 29 নং অনুচ্ছেদে বলা আছে। 30 নঙে বলেছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, এই যে বি দ্বারা বোঝাচ্ছে। তারপর আ দ্বারা আবার এই আইনের আশ্রয় লাভের অধিকার, এখানে একটা আছে প্রথমে আইনের দৃষ্টিতে সমতা, আর এই 31 নম্বরে এই আ দিয়ে বোঝাচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার। এরপরে জিতে হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। গ্রেতে হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। জতে হচ্ছে এই যে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। ঠিক আছে, প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে এটি তৈরি করেছি, তাহলে এই আজি গ্রেস পর্যন্ত হয়ে গেছে। কিন্তু আবার বিতে হচ্ছে এই বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। তারপর চতে হচ্ছে চলাফেরার স্বাধীনতা। শতে হচ্ছে সমাবেশের স্বাধীনতা। পরের শতে হচ্ছে সংগঠনের স্বাধীনতা। আর চিতে হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এরপরে আছে পেতে পেশা বা বৃত্তির স্বাধীনতা। ধতে ধর্মীয় স্বাধীনতা। শতে সম্পত্তির অধিকার। গৃতে গৃহ ও যোগাযোগের রক্ষণ। মৌতে হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। এই 27 থেকে 44 নং পর্যন্ত। এখন এই অনুচ্ছেদগুলি সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করব। মূলত আমার আজকের উত্তরটা পরের ওখান থেকে শুরু হচ্ছে, এটা আমি এক্সট্রা আলোচনা করলাম। এই অনুচ্ছেদে কোন অনুচ্ছেদকে বলা আছে জাস্ট মনে রাখার জন্য, উপরের ওই ছন্দটা মনে রাখবো, আদর্শ বি আজি গ্রেজ 20 শশচিপে ধসগ্রী মৌ। এবার আসি সংবিধানের যে 18টি মৌলিক অধিকার রয়েছে, এই বিশেষ করে 27 নং এ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, এবং এখানে কি লেখা আছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 28 নম্বরে বলেছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। এখানে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র কোনো বৈষম্য প্রদর্শন করবে না, এই কথা বলেছেন। 29 নং অনুচ্ছেদে বলেছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। এইখানে প্রজাতান্ত্রিক কর্মে নিয়োগ এবং পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিক এর জন্য সমান সুযোগের সমতা থাকবে, সে কথা বলছে।
30 নং অনুচ্ছেদে বলেছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবেন না। 31 নং অনুচ্ছেদে বলেছে আইনের আশ্রয় লাভের অধিকার। এখানে ব্যাখ্যায় আছে আইনের আশ্রয় লাভ প্রত্যেক নাগরিক এবং সাময়িকভাবে বাংলাদেশের অবস্থানরত অপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম এবং সম্পত্তির হানি ঘটে, এরকম কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এখানে আইনের আশ্রয় লাভের অধিকার আছে সবার, তাই না? 32 নম্বর বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এখানে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। আইন অনুযায়ী যদি কেউ না পায় সেটা ভিন্ন কথা, কিন্তু আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতার হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। এবং গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এখানে ব্যাখ্যায় বলেছে 33 নম্বরে, তাই না? গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ না ব্যক্ত করে বা প্রহরার আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আশ্রয়, বিশেষ করে আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এখানে বলছে কাউকে গ্রেপ্তারের কারণ না বলে গ্রেপ্তার করা যাবে না এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবে এবং তিনি আইনজীবীর মাধ্যমে পরামর্শের জন্য আত্মপক্ষ সমর্থনের অধিকার পাবে, সে কথা বলছে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এখানে বলা আছে এবং এই বিধানে কোনোভাবেই লঙ্ঘিত হলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। জবরদস্তি শ্রম মানে কি? অতিরিক্ত কাজ করানো যাবে না, তাই না? অর্থাৎ শ্রমের যে সমস্ত নিয়ম আছে সেগুলি মানতে হবে। এর পরের অনুচ্ছেদটি হচ্ছে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। এখানে বলা হয়েছে অপরাধের দায়যুক্ত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলে আইন বলে যে দণ্ড দেওয়া হতে পারে তাকে সেই দণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড দেওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি অপরাধী হয়, অপরাধের শাস্তির যেটুকু পাওয়া উচিত, যে দণ্ড দেওয়া উচিত সেই দণ্ডই তাকে দিতে হবে, অন্য কোনো ব্যতীত এই দণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড দেওয়া যাবে না। এবং এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে শোপথ বা দণ্ডিত করা যাবে না। একটি অপরাধের জন্য তাকে বারবার ফৌজদারিতে শোপথ বা দণ্ডিত করা যাবে না। চলাফেরার স্বাধীনতা 36 নম্বরে বলেছে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র চলাফেরা করতে পারবে এবং এর যে কোনো স্থানে বসবাস, বসতি স্থাপন, বাংলাদেশ ত্যাগ এবং বাংলাদেশে পুনরায় প্রবেশের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এই যে বাংলাদেশের চলাফেরা বলতে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার অধিকার, বিদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসার অধিকারও রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার রয়েছে, তাই না? তবে এখানে একটা কথা বলা হয়েছে উপরে যে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর আসি সমাবেশের স্বাধীনতা। এখানে বলেছে জনস্বার্থের স্বার্থে এবং জনশৃঙ্খলা স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমাবেত হওয়া ও জনগণ ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এখানে সে একই কথা বলেছে যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমাবেত হওয়া এবং জনসমাবেশে বা শোভাযাত্রা করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। 38 নম্বর অনুচ্ছেদে বলছে সংগঠনের স্বাধীনতা। এই যে শৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে, জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে সে আবার সেই পুরানো কথা যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি, সংগঠন এর করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। 39 নং অনুচ্ছেদে বলেছেন এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, স্বাধীনতা, নৈতিকতার স্বার্থে বিশেষ করে আদালত অবমাননা বা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনার ক্ষেত্রে কোনরূপ এই যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে, তাই না? এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করার অধিকার রয়েছে। দান করতে হবে তাকে, সংবাদ ক্ষেত্রের স্বাধীনতাও নিশ্চয়তা দিতে হবে তাকে। এবার হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা, মানে কাজ করার, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা বা পেশার স্বাধীনতা, তাই না? আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে
কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসা পরিচালনা করতে পারবেন, এবং যোগ্যতা সম্বন্ধ প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা ও বৃত্তির গ্রহণের ক্ষেত্রে যে কোনো আইনসঙ্গত কারবার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এখানে বলছে যে কোনো ব্যবসা তিনি পরিচালনা করতে পারবেন, তবে একটা বিষয় যে আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে ব্যবসা হতে হবে, তাই না? আইনের মধ্য থেকে ব্যবসা করতে হবে, বৈধ ব্যবসা। 41 নম্বর বলেছে ধর্মীয় স্বাধীনতা। আইন শৃঙ্খলা ও জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের অধিকার রয়েছে, এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার রয়েছে। এবার আসি সম্পত্তির অধিকার। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং বিলি ব্যবস্থা করার অধিকার রয়েছে, এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ বা দখল করা যাবে না, জোরপূর্বক দখল করা যাবে না, অর্থাৎ আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে হতে হবে। এবার 43 নং অনুচ্ছেদে বলেছে গৃহ ও যোগাযোগের রক্ষণ, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা এবং জনস্বার্থের আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক প্রবেশ করা, তল্লাশি, আটক হতে নিজ গৃহে নিরাপত্তা লাভের অধিকারী, অর্থাৎ নিজ গৃহে বসবাসের অধিকারী। তবে এই যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক এই চিঠিপত্রের বা যোগাযোগের মাধ্যমে গোপনীয়তা রক্ষা করতে পারবে। মৌলিক অধিকার বলবৎকরণ, এই যে লাস্টে বলেছে 44 নং অনুচ্ছেদে, তাই না? মূলত এই 44 নং অনুচ্ছেদে তার শেষ অনুচ্ছেদ এই মৌলিক অধিকারের ক্ষেত্রে। লক্ষ্য করি, মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অধিকারসমূহ বলবৎ করার জন্য এই সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে বিভাগের নিকট মামলা রুজু করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। অর্থাৎ এই মৌলিক অধিকার সমূহ যদি লঙ্ঘিত হয় তাহলে সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা করতে পারবেন, প্রত্যেক নাগরিকের এই অধিকারটা রয়েছে। এবার আসি পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব ও কর্মের মেয়াদ। 6 বার প্রশ্নটি এসেছিল বিগত পরীক্ষায়। তো এইখানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কর্মের মেয়াদ সম্পর্কে এই প্রশ্নটি যদি আসে তাহলে প্রথমে লিখব মহাহিসাব নিরীক্ষক যে নিয়োগ বা সংক্রান্ত 127 নং অনুচ্ছেদে বলা আছে। এখানে মূলত 127 থেকে শুরু করে 127, 128, 129 এই 3টে অনুচ্ছেদেই মূলত এই মহাহিসাব নিরীক্ষকের দায় দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে বলা আছে। তো লক্ষ্য করি 187 বলেছে মহাহিসাব নিরীক্ষক হলো বাংলাদেশের একজন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। এটি সাংবিধানিক পদ, তাই রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন মহাহিসাব নিরীক্ষককে, তাই না? এই সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে মহাহিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা সেরূপ নির্ধারিত করবেন, সেরূপ হবে। অর্থাৎ এখানে বলছে যে সংবিধান ও সংসদ কর্তৃক বিভিন্ন আইনের বিধানাবলী সাপেক্ষে এই মহাহিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি যেরূপ নির্ধারণ করবেন সেই রূপ হবে, সে কথা বলছে। এবার আসি 128 নং অনুচ্ছেদের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কী কী। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সেগুলো দেখব। মহাহিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ এবং কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করবেন, ঠিক আছে? সরকারি এবং আদালত সহ প্রত্যেক ক্ষেত্রে নিরীক্ষা করার অধিকার রয়েছে, এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবেন, এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই প্রয়োজনে তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রী কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলমুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার, অন্য প্রকার সম্পত্তি পরীক্ষা করার অধিকারী রয়েছে। আর কন্ট্রোলার, এটা বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আর কি। তো যাই হোক না কেন, এখানে এই মহাহিসাব নিরীক্ষক বিশেষ করে যে কোনো ব্যক্তির দখলভুক্ত এই যে নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার সহ অন্যান্য যে কোনো প্রকার সম্পত্তি পরীক্ষা করার অধিকারী হবেন, ঠিক আছে? অনেক বড় দায়িত্ব। এবং এখানে আরও বলা হয়েছে
যে 2 নম্বরে বলা হচ্ছে এই অনুচ্ছেদের এক নং দফায় নির্ধারিত যে দায়িত্বসমূহ ব্যতীত, অর্থাৎ 1 নম্বরে যেগুলি বলা হলো সেই দায়িত্বসমূহ ব্যতীত সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন মহাহিসাব নিরীক্ষক সেরূপ দায়িত্ব অর্পণ করতে পারবেন এবং এই দফার অধীনে বিধানাবলী প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আদেশের দ্বারা অনুরূপ বিধানাবলী প্রণয়ন করতে পারবেন। অর্থাৎ এখানে সংসদ এবং রাষ্ট্রপতি কর্তৃক আইন এবং অধ্যাদেশ দ্বারা যে সমস্ত বিধানাবলী নির্ধারণ করবেন সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। 3 নম্বরে আরও বলেছে অনুচ্ছেদের 1 দফায় অধীনে দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষককে অন্য যে কোনো কর্তৃপক্ষের দায়িত্ব পরিচালনা নিয়ন্ত্রণের অধীনে হইবে না। অর্থাৎ তিনি বলেছেন যে অনুচ্ছেদ 1 অধীনে দায়িত্বপ্রাপ্ত পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষককে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হবে না। অর্থাৎ এখানে বলছে 1 নং অনুচ্ছেদে যেগুলি বলেছে তিনি দায়িত্ব পালনের কর্তার ক্ষেত্রে তিনি কারো নিয়ন্ত্রণে থাকবেন না, সেই কথা বলছে। তো পরের প্রশ্নটি হচ্ছে এই 129 নং অনুচ্ছেদে বলা আছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মের মেয়াদ। এখানে বলা হয়েছে 1 নংয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মের মেয়াদ তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে 5 বছর বা 65 বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে। মানে কেউ যদি 65 বছরের পূর্ণ হওয়ার মাত্র 1 বছর আগে যদি তিনি নিয়োগ পান তাহলে তো 1 বছর মেয়াদ, তাই না? সেই জন্য বলেছে তিনি দায়িত্ব গ্রহণের সর্বোচ্চ 5 বছর অথবা 65 বছর বয়স 65 বছর পূর্ণ হওয়ার আগে যেটি ঘটবে, এই দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেখানে থেকে তার স্বীয় পদের বহাল থাকবে, সেই কথা বলছে। এবং সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত মহাহিসাব নিরীক্ষক অপসারিত হবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং অপসারণ যেরূপে হয় সেরূপে হবে, সে কথা বলছে। এবং আরও একটা কথা 3 নম্বরে বলেছে মহাহিসাব নিরীক্ষক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যেমন রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং পদত্যাগ করতে হলেও রাষ্ট্রপতি বরাবর তিনি আবেদন করবেন পদত্যাগের জন্য। এবং 4 নম্বরে বলা হয়েছে এই যে কর্ম অবসানের পর, অর্থাৎ তিনি এই চাকরি থেকে এই পদ থেকে যাওয়ার পর মহাহিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। তিনি এইখান থেকে রিটায়ারমেন্টে গেলে এরপরে আর সরকারি কোনো পদে তিনি নিযুক্ত হতে পারবেন না, সে কথা বলছে, যোগ্য হবেন না, সে কথা বলছে। এবার যে প্রশ্নটা আলোচনা করব সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি 23 বার এসেছে বিগত পরীক্ষায়। প্রশ্নটি হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ, কর্মের শর্তাবলী, কর্মের মেয়াদ এবং বরখাস্ত সংক্রান্ত বিধান সংবিধানে কি বলা আছে। এখানে 133 থেকে শুরু করে অনুচ্ছেদ 133 থেকে 135 পর্যন্ত, অর্থাৎ 133, 134, 135 এই 3টা অনুচ্ছেদে বলা হয়েছে। প্রথমে দেখি 133 অনুচ্ছেদে কি বলা আছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ এবং কর্মের শর্তাবলী বলা হয়েছে 133-এ। কি বলা হয়েছে? এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ এবং কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ সংসদের যে আইন প্রণয়ন হয় সে আইন দ্বারা কর্মচারীদের নিয়োগ এবং কর্মের যে সমস্ত শর্ত সেগুলি নিয়ন্ত্রণাধীন থাকবেন, তাই বলছে। তবে শর্ত থাকে যে এই উদ্দেশ্যে আইনের দ্বারা বা আইন বিধান প্রণীত না হওয়া পর্যন্ত কর্মচারীদের নিয়োগ এবং কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করে বিধিসমূহ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং অনুরূপ যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে এই বিধিসমূহ কার্যকর হবে। এখানে বলা হচ্ছে যদি এই উদ্দেশ্যে কোনো প্রণীত কোনো বিধান না থাকে তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক যে সমস্ত ক্ষমতার প্রয়োগের মাধ্যমে যে সমস্ত বিধি প্রণয়িত হবে তার মাধ্যমে এগুলি বিশেষ করে কার্যকর হবে, সে কথা বলছে। এবার আসি প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মের মেয়াদ। এই সংবিধান দ্বারা অনুরূপ বিধান করা না থাকলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুযায়ী বিশেষ করে সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তাই না? সর্বোচ্চ পদ, সাংবিধানিক পদ। এই সম্পর্কে প্রজাতন্ত্রের কোনো কর্মের মেয়াদ সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি বিধান না থাকে তাহলে রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুযায়ী সময়সীমা পর্যন্ত এই স্বীয় পদে তিনি বহাল থাকবেন রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুযায়ী। এবং শেষ অনুচ্ছেদটা হচ্ছে 135 নং অনুচ্ছেদে বলা হচ্ছে অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত, সামরিক না কিন্তু অসামরিক বলেছে,
অসামরিক মানে কি, যে যেগুলা সিভিল যারা আমরা, তাই না, সরকারি চাকরি সামরিক আছে একটা, আবার অসামরিক আছে। তো অসামরিক কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বরখাস্তের জন্য কি বলেছে লক্ষ্য করি, 135 নং অনুচ্ছেদের 1 বলেছে, প্রজাতন্ত্রের কর্মে অসামরিক পদে নিযুক্ত কোনো ব্যক্তি তার নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কোনো কর্তৃপক্ষের দ্বারা বরখাস্ত বা অপসারিত বা পদানুমোদিত হবেন না। এখানে বলেছে প্রজাতন্ত্রের অসামরিক পদে নিযুক্ত কোনো ব্যক্তি তার নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা, মানে যে নিয়োগ দিয়েছেন সে অপেক্ষা তার চেয়ে অধস্তন যারা থাকবে তাদের দ্বারা তিনি বরখাস্ত, অপসারিত বা পদানুমোদিত হতে পারবেন না, সে কথা বলছে। যেমন আমরা যারা বিশেষ কর্মকর্তা, আমাদের তো রাষ্ট্রপতি নিয়োগ দেন, তাই না, তাহলে রাষ্ট্রপতির ব্যতীত অধস্তন যারা আছেন তারা আমাদের এই বরখাস্ত, অপসারিত বা পদানুমোদিত তাদের দ্বারা হবেন না, সে কথা বলছে। তবে এইটার সুযোগ নিয়ে আমরা আবার যেন কোনো বিশেষ করে অসদাচরণ না করি, তাই না, আমরা সঠিকভাবে বিশেষ করে আইন কানুন মেনে চাকরি করার চেষ্টা করব। এবার 2 নম্বরে বলেছে অনুরূপ পদে নিযুক্ত কোনো ব্যক্তিকে তার সম্পর্কে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শানো যুক্তিসঙ্গত সুযোগ দান না করা পর্যন্ত তাকে বরখাস্ত, অপসারিত বা পদানুমোদিত করা যাবে না। অর্থাৎ এরকম পদে যারা নিযুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ দান ব্যতীত তাদের বরখাস্ত বা অপসারিত করা যাবে না, সে কথা বলছে। এবং শর্ত থাকে যে এই দফা সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিছু কিছু ক্ষেত্রে আবার এই দফাগুলো প্রযোজ্য হবে না। এই যে কারণ দর্শানোর নোটিশ ফোটিশ যা বললাম, কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে অতে বলেছে কোনো ব্যক্তি যে আচরণের ফলে ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন সে আচরণে তাকে গ্রেপ্তার, বরখাস্ত, অপসারিত বা পদানুমোদিত করা হয়েছে। অর্থাৎ ফৌজদারি অপরাধে যদি অপরাধী দণ্ডিত হন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আইন প্রযোজ্য হবে না, সে কথা বলছে। পরে আরও বলেছে কোনো ব্যক্তিকে বরখাস্ত, অপসারিত, পদানুমোদিত করার ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে কোনো কারণে বা উক্ত কর্তৃপক্ষে লিপিবদ্ধ করবেন উক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দান করা যুক্তিসঙ্গত কারণ সম্ভব নয়, এবং এমন কোনো ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না যে ক্ষেত্রে কর্তৃপক্ষের সন্তোষজনকভাবে তিনি প্রতীয়মান যদি হয় যে ওনাকে কারণ দর্শানোর সুযোগ প্রদান করা সম্ভব হবে না, সেক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এবং আরও বলেছে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে উক্ত ব্যক্তিকে অনুরূপ সুযোগ দান সমীচীন নয়, এবং রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনক মনে না হয় যে ওনাকে নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাকে সুযোগ দেওয়া সম্ভব না, তাই না, সেই ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না। এবং আরও একটা কথা বলেছে অনুরূপ কোনো ব্যক্তিকে অনুচ্ছেদ 2 দফায় বর্ণিত, মানে 2 দফায় যা বলা ছিল, 2তে কি বলা ছিল মনে আছে, 2 বলা ছিল যে সংসদের আইন যেরূপ নির্ধারণ করিবেন, না 2 নম্বরে কী বলা ছিল, 2 নম্বরে বলা ছিল পদে নিযুক্ত কোনো ব্যক্তিকে তার কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ দান না করা পর্যন্ত বরখাস্ত করা যাবে না, সে কথা বলছিল না। এখন এইখানে বলেছে এই 2 নম্বর দফায় যে বর্ণিত ছিল কারণ দর্শানোর সুযোগ দান করা যুক্তিসঙ্গত সম্ভব কিনা এরূপ প্রশ্ন উত্থাপিত হলে সেই সম্পর্কে তাকে বরখাস্ত, অপসারিত বা পদানুমোদিত করার ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আবার কি বলেছে, যে বলেছে যে কারণ দর্শানোর সুযোগ দান তাকে হবে কি হবে না, এই যুক্তিসঙ্গত যদি এরকম প্রশ্ন উত্থাপিত হয় সেই ক্ষেত্রে তাকে বরখাস্ত, অপসারিত বা পদানুমোদির ক্ষেত্রে ক্ষমতা সম্পূর্ণ কর্তৃপক্ষ, মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কর্তৃপক্ষই সর্বেসর্বা আর কি। এবং 4 নম্বরে বলেছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে লিখিত চুক্তির অধীনে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হয়েছেন, মানে চুক্তির অধীনে যারা কাজ করেন, উক্ত চুক্তির শর্তাবলী অনুযায়ী যথাযথ নোটিশের মাধ্যমে চুক্তিটি অবসান ঘটানো হয়েছে, সেক্ষেত্রে চুক্তির অনুরূপ কোনো অবসানের তিনি অনুচ্ছেদের উদ্দেশ্যভাবে পদ অপসারিত হয়েছেন এমন গণ্য হবে না। অর্থাৎ চুক্তির অধীনে যারা কাজ করেন, চুক্তির শর্ত হয়েছে, তাদের কার্যের অবসান হয়েছে, সেক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না, আইনগুলো প্রযোজ্য হবে না, সেই কথা বলছে। আজকের আলোচনার শেষ প্রশ্নটি হচ্ছে এই যে লক্ষ্য করি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠন, সদস্য নিয়োগ, কর্মের মেয়াদ এবং কমিশনের দায়িত্ব। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু সংবিধানেও আছে, আবার এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরামর্শকরণ প্রবিধানমালা 1979, এখানেও কিন্তু এই প্রশ্নটা উল্লেখ আছে, কিন্তু উত্তর হবে সংবিধানের আলোকে, সংবিধানের আলোকে উত্তর হবে। এই প্রশ্নটা 2 জায়গা থেকে আসার মতো, সংবিধান থেকেও আসার মতো, আবার এই পরামর্শকরণ প্রবিধানমালা থেকেও আসার মতো। তাই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি না 14 বার এসেছে বিগত পরীক্ষায়, 14 বার। তো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন মুখস্থ করলে 2 জায়গা থেকে কমন পাওয়া সম্ভব। লক্ষ্য করি অনুচ্ছেদ 137 থেকে শুরু করে 137, 38, 39, 40
137, 38, 39, 40 এই 4টা অনুচ্ছেদে এই সম্পর্কে বলা আছে বিস্তারিত। প্রথমে 137 নং অনুচ্ছেদে কর্ম কমিশন গঠন সম্পর্কে কি বলেছে লক্ষ্য করি। আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতি ও অন্যান্য সদস্য নিয়ে প্রত্যেকটা কমিশন গঠিত হবে। একজন সভাপতি থাকবেন আর কয়েকজন সদস্য থাকবেন এই প্রত্যেকটা বিশেষ করে কর্ম কমিশনে। এবং আরও বলা হয়েছে 138-এ কর্ম কমিশনের সদস্য নিয়োগ কীভাবে হবে। প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। অর্থাৎ প্রত্যেকটা কর্ম কমিশনের যিনি সভাপতি হবেন তিনিও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং অন্যান্য সদস্য তারাও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে শর্ত থাকে যে প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব ন্যূনতম অর্ধেক সদস্য 20 বছর বা ততোধিক কাল সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত থাকতে হবে। অর্থাৎ এখানে যারা সদস্য থাকবেন তাদের কমপক্ষে অর্ধেক, ন্যূনতম যদি 4 জন সদস্য থাকে তাহলে অর্ধেক সদস্যের বিশেষ করে 20 বছরের অধিককাল সময় সরকারি কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থাকতে হবে। গুরুত্বপূর্ণ বলতে কি সরকারের কর্মে নিযুক্ত থাকতে হবে সে কথা বলছে। গুরুত্বপূর্ণ বেশি বলা হয়ে গেছে, তাই না? আচ্ছা, 139 অনুচ্ছেদে কি বলেছে? কর্ম কমিশন সদস্যদের মেয়াদ হচ্ছে ওই যে এই কিছুক্ষণ আগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের যে মেয়াদ, আবার এদিকে এই যে বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে মেয়াদ অনুরূপ। যেমন কি বলেছে এখানে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর বা 65 বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে সেই কালই হবে এই স্বীয় পদের মেয়াদ সদস্য এবং কমিশনের সভাপতি সবারই। যেরূপ পদ্ধতি বা 2 নম্বরে বলেছে, যেরূপ পদ্ধতি বা কারণে সুপ্রিম কোর্টের কোনো বিচারক অপসারিত হবেন সেইরূপ পদ্ধতি বা কারণে সরকারি কর্ম কমিশনের সভাপতিও অপসারিত হবেন। কারণ সরকারি কর্ম কমিশন এর যিনি সভাপতি এটা যে সাংবিধানিক পদ, তাই না? আচ্ছা, আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও তো সাংবিধানিক পদ। সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে ত্যাগ করতে পারবেন। অর্থাৎ পদত্যাগপত্র জমা দিতে পারবেন। তিনি পদত্যাগ যদি করতে চান রাষ্ট্রপতির বরাবর, কারণ রাষ্ট্রপতি তার নিয়োগকারী কর্তৃপক্ষ, তাই না? কর্ম অবসানের পর সরকারি কর্ম কমিশনের সদস্য প্রজাতন্ত্রের কোনো কর্মে পুনরায় নিযুক্ত হতে পারবেন না। অর্থাৎ এখান থেকে কর্ম অবসান হলে তিনি আর প্রজাতন্ত্রের কোনো কর্মে নিযুক্ত হতে পারবেন না সে কথা বলছে। বয়স 65 বছর হলে আর পারে, যাক, তারপরেও ওইখানে নিয়মে যেহেতু বলা আছে তিনি পারবেন না। সবার শেষে আসি 140 অনুচ্ছেদে কর্ম কমিশনের দায়িত্ব। কোনো সরকারি কমিশনের দায়িত্ব হবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। এটা হচ্ছে প্রধান কাজ। আরও কাজ আছে, আরও দায়িত্ব আছে, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া এবং যাচাই বাছাই করে পরীক্ষা পরিচালনা করা, তাই না? যেমন পিএসসির অধীনে যে সমস্ত নিয়োগ পরীক্ষা হয় এইগুলি। রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে কিংবা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ দান। অর্থাৎ রাষ্ট্রপতিকেও উপদেশ বা পরামর্শ দিবেন যদি রাষ্ট্রপতি তাদের কাছ থেকে পরামর্শ চায়, এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কোনো দায়িত্ব যদি সরকার কর্তৃক নির্ধারিত করে সেই দায়িত্বও এই কমিশন পালন করবে সে কথা বলছে। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা, তাই না? বিশেষ করে লম্বা আলোচনা, সংবিধান সংক্রান্ত যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেইগুলি মূলত আমি আলোচনা করেছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।